তাহলে বিজ্ঞানী আর্কিমিডিস পরীক্ষা রাখতে আমরা বলি ও আসলে কি আবিষ্কার করছিল আসলে। ওকে ওরা যা বলছিল যে মানে ওকে একটা স্বর্ণের মুকুট দিয়েছে, বলছে এই স্বর্ণের মুকুটে কোনো ডিফেক্ট আছে কিনা, বুঝছো? স্বর্ণটা পিওর নাকি ডিফেক্ট বলা। তো ওদের ওদের সময় তো ছিল না, তো মেশিন ছিল না, তাই না? অত উন্নত ছিল না। তো চিন্তা করতেছে কিভাবে করবে। তো ও যখন বাথটাবে মানে ও যখন গোসল করার জন্য নামছে, তো তখন দেখা গেল যে ও যে না বাথটাবে মানে করছে নামছে, তখনই কিছু পানি উপচে পড়ে গেছে, তাই না? তো ও এটা ও মানে একটা জিনিস দেখছে যে যে পানিটা মানে অপসারিত হয়েছে, অপসারিত পানির আয়তন জি। এগুলো হচ্ছে ওর আয়তন, মানে বস্তুর আয়তন আর কি, যে বস্তুর কারণে পানিটা অপসারণ হচ্ছে, হ্যাঁ, হচ্ছে সেম সমান আয়তনের পানি হচ্ছে কি অপসারিত করতে পারতেছে আর কি। একদম। জি। এখন স্বর্ণের মুকুট ওর তো কোনো শেপ ছিল না, তাই না? আমরা তো আচ্ছা। গোলকের 4/3 আর কিউব ঘন করলে কিউব ওইভাবে আয়তন বের করি, তাই না? হ্যাঁ। কিন্তু স্বর্ণের মুকুটের আয়তন বের করার তো কোনো ওয়েই নেই, তাই না? কোনো ফিক্সড রুলস নাই, সেগুলো তো ঝামেলা পড়ে গেছে। কিন্তু ও দেখলো যে কি ওর সম পরিমাণ আয়তনে কি হচ্ছে পানি অপসারিত করছে, তাহলে ও কি করলো কি, অপসারিত কারণ হচ্ছে। স্বর্ণের মুকুটে যদি পানি চুবাই দেয়, হ্যাঁ। তাহলে স্বর্ণের মুকুট কর্তৃক যে পরিমাণ পানি অপসারিত হবে, ওই অপসারিত পানির আয়তন এগুলি স্বর্ণের মুকুটের আয়তন হবে না? হ্যাঁ, হবে। বলতে পারি। বলতে পারি। তো যার ফলে তুমি স্বর্ণের মুকুটের আয়তন যদি একবার বের করে ফেলতে পারো, ব্যাস, তুমি তো ওজনে তুমি ভর বের করে ফেলতে পারো, তাই না? জি। দাঁড়িয়ে পারলে তার ফলে তুমি রো বের করতে পারো M/V করে। হ্যাঁ, পারবো। এখন ঘনত্ব তো ফিক্সড একটা পদার্থের জন্য, স্বর্ণের ঘনত্ব যেটা হ্যাঁ। ফিক্সড। এখন তুমি ঘনত্ব বের করবা, ঘনত্ব যদি তোমার স্বর্ণের সাথে মিলে যায় তাহলে বলবো যে পিওর, আর যদি ঘনত্ব স্বর্ণের ঘনত্বের সাথে না মেলে তাহলে বুঝবে এখানে নিশ্চয়ই কিছু ডিফেক্ট। তাহলে ওখানে ডিফেক্ট আছে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো ও আসলে কেন ইউরেকা বলছিল আমরা সবাই জানি, কিন্তু ওই ইউরেকার সাথে আসলে কি এটার সম্পর্কটা বুঝি না আমরা, মানে খেয়াল করি না আর কি। তো ও আসলে কিভাবে আচ্ছা। আসলে এই ঘটনা দিয়ে তো কিভাবে ডিফেক্টটা বের করতে পারবে, আসলে ডিফেক্ট কিভাবে বের করতে পারবে, ঠিক আছে? জি। এই তো, তাহলে আর্কিমিডিসের ফার্স্ট ল ছিল যে পরিমাণ পানি মানে বস্তু কর্তৃক অপসারিত পানির আয়তন ইকুয়াল টু বস্তুর আয়তন। ক্লিয়ার? এটা হচ্ছে আয়তন দিয়ে। জি। এবার ওজন দিয়ে আরেকটা আছে, জানি এটা, হ্যাঁ, জানি। বলো। স্যার ভুলে গেছি। সমস্যা নাই, good, সমস্যা নাই। দেখি আমরা ধরো পানি আছে, ঠিক আছে, ঠিক আছে, একটা পানি আছে ধরো, ধরো একটা পাথর নিচ্ছি তুমি, এই পাথরের ওজন ধরো 10 কেজি বা 10 নিউটন, ঠিক আছে? জি। এখন তুমি এই পাথর নিয়ে তুমি চুবাইলা, ওকে, পানির নিচে তুমি চুবাইলা, এবং চুবানোর ফলে কিছু পরিমাণ পানি তুমি পড়ে গেছে, ওই পানিগুলো তুমি কালেক্ট করলা ধরো এখানে, তুমি কালেক্ট করলো, ঠিক আছে, এগুলো সব আর কি, ঠিক আছে, ওকে। জি। এখন এই ডুব মানে ডুবন্ত অবস্থা তুমি যদি এই পাথরের ভর বা ওজন তুমি ক্যালকুলেট করো, দেখা যাবে ওজনটা কমে এখন কম পাবা, 7 নিউটন হয়েছে। আর এই পানির ওজন যখন তুমি ক্যালকুলেট করবে তখন দেখা যাবে 3 নিউটন হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? এবার মনে পড়ছে? তুমি একটা জিনিস খেয়াল করো, পানির নিচে তোমার ওজন তুমি যে কোনো তুমি একটা ভারী বস্তু তুমি আলগাতে অনেক কষ্ট হচ্ছে, আর তুমি যদি পানির নিচে পানিতে যাও তুমি তা আলগা দিতে পারবা, ওজন কমে যাবে ওজন বা কমে ওজন যায়। হারাবে। হ্যাঁ, ওজন হারায়, তাহলে এটাই বস্তুর কর্তৃক হারানো ওজন এখানে কত বলতো, আগে ছিল বস্তু 10, এখন এখন 7 নিউটন। তাহলে 3 নিউটন ওজন হারানো। হারানো ওজনটা ইকুয়াল টু কি অপসারিত পানির ওজনের সাথে, মনে রাখতে হবে। পুরো আয়তন এগুলো অপসারিত পানির আয়তন, কিন্তু অনেক হারানো ওজন এগুলো অপসারিত পানির ওজন। হারানো ওজন হচ্ছে অপসারিত পানির ওজন। ক্লিয়ার? তাহলে ও যখন নিচে ডুবলো তো নিশ্চয়ই কোন একটা ঊর্ধ্বমুখী ধাক্কার ফলে পানিগুলো উপর নিচে পড়ে মানে পড়ে যাচ্ছে এভাবে, তাই না? হ্যাঁ, প্লবতা। ওটাকে বলা হয় কি প্লবতা। গুড। প্লবতা মানে আসলে কি এটাই, 3 নিউটন, 3 নিউটন বলে ধাক্কা অপসারিত দিয়েছে বলে। পানির ওজন বা হারানো ওজন। হ্যাঁ, ওটা হচ্ছে 3। ক্লিয়ার? এ হচ্ছে আর্কিমিডিস ল। দুইটা ল, একটা হচ্ছে আয়তন দিয়ে, একটা হচ্ছে ওজন দিয়ে। তো প্লবতাটা আমাদের স্টোকস লতে
কাজে লাগবে, দ্যাটস একটু পরে দিব। আমাদের স্টোকস ল না শুনছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো মোট কথা তাহলে আমার বলার অর্থ হচ্ছে এটাই, তাহলে আমার আর্কিমিডিস লটা আমরা একটু জানা রাখা ভালো। এটা কি না জানি কখন লাগে, 9 আমরা পড়ে আসছি, আমি আবার পরে দিলাম। তাহলে ফার্স্ট ল হচ্ছে আমার আয়তন দিয়ে বস্তু কর্তৃক অপসারিত পানির আয়তন ইকুয়াল টু বস্তুর আয়তন, ফার্স্ট ল। সেকেন্ড হচ্ছে যে বস্তু কর্তৃক হারানো ওজন ইকুয়াল টু, কারণ ওজন অপসারিত পানির ওজনের সমান। ক্লিয়ার? জি। এটা হচ্ছে আমাদের আর্কিমিডিস ল। তাহলে এটা একটু নোট করে রাখলে ভালো হবে। তাহলে আমি স্লাইডে দেখাই দিই তোমাকে লটা, এখান থেকে নোট করতে পারবো, সমস্যা নেই। কোন বস্তুকে তরলে ডুবালে এর ওজন কিছু কম লক্ষ্য করা যায়, এই যেটাই the buoyant force is equal to the weight of the displaced water. আচ্ছা, buoyant মানে হচ্ছে হারানো ওজন। প্লবতা। হ্যাঁ, প্লবতা বলা যায়, ঊর্ধ্বমুখী বল, প্লবতা, এই কথা। তাহলে এই হারানোর জন্য অপসারিত তরল ওজন সময় হারানো তরল ঊর্ধ্বমুখী বল, ক্লিয়ার? জি। তাহলে দুইটা ল, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে আচ্ছা, ভালো কথা, তাহলে সূত্রটা কি? ইউ ইকুয়াল টু ভি রো জি, এটা তো ভি মনে রো পড়ছে। জি। হ্যাঁ। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে এমজি থেকে আসছে কাইন্ড অফ, দেখো তো, ভি রো মানে এম না? ভি রো মানে হ্যাঁ, এমজি থেকে আসছে। হুম। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে সান্দ্রতা চলে যাই, ঠিক আছে? ওকে, শুরু করি আমরা। আচ্ছা, আমরা জানি যে দুইটা কঠিন বস্তু একে অপরের উপর যদি দেওয়া হয়, আপেক্ষিক গতিশীল হয়, তখন সেখানে ঘর্ষণ অ্যারাইজ করে, তাই না? হ্যাঁ। যেমন আমি একটা ভূমি চিন্তা করি, ভূমিটা স্থির, এটা একটা কঠিন বস্তু। হ্যাঁ। তাই ভূমির উপর দিয়ে যদি কোনো বস্তু গতিশীল হতে চায়, এদের মধ্যে বেগের ডিফারেন্স আছে অবভিয়াসলি, তাই না? জি। তো এদের এদের ঘর্ষণ তলে বা এদের স্পর্শকীয় তলে কি হবে, ঘর্ষণ অ্যারাইজ করে। ঘর্ষণ সৃষ্টি হবে। হ্যাঁ, ঘর্ষণ সৃষ্টি হয়, তাই না? তো ঠিক সিমিলার ভাবে হচ্ছে আমরা যে তরল পদার্থ আছে, তরল পদার্থ যদি একে অপরের উপর আপেক্ষিক গতিশীল হয়, ঠিক আছে, তরল পদার্থ, ঠিক আছে, সাপোজ আমি যদি ধরি এই একটা তরল লেয়ার, এই একটা তরল লেয়ার, এই দুই দিনের মধ্যে যদি বেগের ডিফারেন্ট থাকে, ঠিক আছে, তখন এদের এদের এই তলটাতে একটা ঘর্ষণ বলের মানে গতির বিপরীত আর কি, একেবারে নেগেটিভ ফোর্সের অ্যারাইভাল ঘটে। যাকে সান্দ্রতা বলে। আচ্ছা, আজানটা একটু দিয়ে নাই, ঠিক আছে, ওকে। তাহলে আমি বুঝছি যে তরল পদার্থের ক্ষেত্রে যখন দুইটা ডিফারেন্ট বেগের অ্যারাইভাল ঘটবে, তখন ওদের লেয়ারের মধ্যে, মানে এই লেয়ার ওদের ক্রস হচ্ছে যেটা নেগেটিভ ফোর্সের অ্যারাইভাল ঘটে, ওটা হচ্ছে সান্দ্রতা, ভিসকোসিটি বলা হয়, ঠিক আছে। আমরা একটু দেখি এখান থেকে, কঠিনের সাথে কঠিন আপেক্ষিক গতি সৃষ্টি হলে যেমন তৈরি ঘর্ষণ বাধানকারী বল, তেমনি তরলের সাথে তরল আপেক্ষিক গতি তৈরি হলে ঘর্ষণের মতো এরকম বাধানকারী বল সিদ্ধ হবে, যা সান্দ্রবল নামে পরিচিত। সান্দ্রবল নামে পরিচিত। আর তরলের যে ধর্মের কারণে সান্দ্রবল তৈরি হয় তার সান্দ্রতা নামে পরিচিত। সান্দ্রবল গতির বিপরীতে বাধাদান করে। আর সান্দ্র বলের মানটা প্রপোর্শনাল হবে আপেক্ষিক আপেক্ষিক গতি, গতির সমানুপাতিক তরলের স্থল। ঠিক আছে, ক্লিয়ার? জি। তো সান্দ্র যে বলটা আছে, ভিসকাস ফোর্সটাকে, এটাকে হচ্ছে দুইজন বিজ্ঞানী অ্যানালাইজ করে এক্সপ্লেন করছে। একজন হচ্ছে বিজ্ঞানী নিউটন, আরেকজন হচ্ছে বিজ্ঞানী স্টোকস, ঠিক আছে। আমি সান্দ্রবন যখন বের করবো, আমি কোয়েশ্চেন দেখে আমি কখনো কখনো নিউটন বল অ্যাপ্লাই করবো, কখনো নিউটনের সূত্র অ্যাপ্লাই করবো, কখনো কখনো আমি স্টোকসের সূত্র অ্যাপ্লাই করবো, ওকে। আচ্ছা, তো নিউটন যেভাবে বের করছে, নিউটন বুঝছো, এক্সপেরিমেন্ট একটু দেখাই নিউটনের, এই যে এখানে
দেখো ও একটা এরকম ওয়াটার একটা নিছে, কাচের পৃষ্ঠ নিছে, এবং এখানে পানিও পানি পানি ফেলছে, ঠিক আছে? জি পানিগুলো নিচে স্লাইডে পড়বে, এভাবে স্লাইডে পড়বে, তাই না? হ্যাঁ কিন্তু দেখা যায় পানিগুলো যখন পড়ে, মানে ওটা সেম ভাবে পড়ে না, ওদের পড়ার মধ্যে একটু ডিফারেন্ট দেখা গেছে। কিরকম আমি বলি, ও এই যে পানিগুলোকেও কিছু লেয়ার হিসেবে কনসিডার করছে, পানিগুলো। হ্যাঁ ও দেখছে যে তোমার সবার নিচে যে লেয়ারটা আছে, এটা তোমার মানে কাচের সাথে আবদ্ধ আছে, তাই না? হ্যাঁ এটা কাছের সাথে। তো ওদের এই এই পৃষ্ঠে, বুঝছো, আমি যদি অন্য কালার দেখাই, ওদের এই পৃষ্ঠে, বুঝছো, এখানে এই পৃষ্ঠের মধ্যে হ্যাঁ আমার আসঞ্জন বল কাজ করে, তাই না? ডিফারেন্ট মলিকুল, জি মনে জি আছে এটা? আসঞ্জন বল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? আর সেকেন্ড পৃষ্ঠেও কিন্তু এখানে কোনো আসঞ্জন বল না, এখানে সংযুক্তি বল কাজ করে। সংযুক্তি বল। তো তরলের ক্ষেত্রে আমি বলছিলাম যে আসঞ্জন বলটা গ্রেটার দেন হয়, মানে বেশি হয়, জি ঠিক আছে? পারদে আসঞ্জন বল কম হয়, সংযুক্তি বল বেশি হয়। আর পানির ক্ষেত্রে হচ্ছে যে আসঞ্জন বল বেশি হয়, মানে কি জি এই ফোর্সটা অনেক বেশি, জি ডিফারেন্ট মলিকুলের সাথে। যার ফলে কি হয় জানো, তার ফলে নিচের লেয়ারটা একদম স্ট্রেটলি, মানে খুব স্ট্রিক্ট ভাবে তরলে মানে ওই কাঁচের গায়ে আটকে থাকে, ঠিক আছে? মানে সবার নিচের লেয়ার তো কোনো বেগই পাওয়া যায় না ইনিশিয়ালি, ধরো ভি ইকুয়াল টু জিরো হয়, কিন্তু বেগ পাওয়ার জি কথা ছিল, যেহেতু গ্র্যাভিটি এখানে বেগ মুভ গতিশীল কথা ছিল না, কিন্তু এই জি আসঞ্জন বলের কারণে হচ্ছে কি ওরা এখানে ওখানে ফিক্সড হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, কিন্তু দেখা গেল যখন যত উপরে উঠার কি, বুঝছো, তত আমার গ্র্যাভিটির মানে ওর গ্র্যাভিটির প্রভাবটা বেশি বাড়ে, এবং কি বেগটা কি বেশি হয়। যেমন এর বেগটা আর কি, ও তো স্থির, এর বেগটা একটু বেশি, জি এর বেগটা আরো জি বেশি, এর বেগটা আরো বেশি, এর বেগটা আরো বেশি, এর বেগটা আরো বেশি। এবার সবার উপরে যেটা সবচেয়ে বেশি বেগ থাকে, সবার উপরেরটা, বুঝছো? জি বেগে তারতম্য, মানে তারতম্য সৃষ্টি হয় আর কি। আমরা নর্মালি চিন্তা করবো যে যখন আমরা মানে একেবারে বিল্ডিং ব্লক অনেক ফেলে না, তো যখন আমরা এরকম হ্যাঁ এটাকে ইয়া করে মানে ধাক্কা দিব, এবং উপরেরটা আগে ভেঙে, উপরগুলো আগে ভেঙে যায়, আগে পড়ে যায়, কাইন্ড অফ। নিচেগুলো একটু ইয়া থাকে, যেগুলো জি নিচে থাকে ওর একটু ব্যালেন্স থাকে, সবচেয়ে উপরে থাকে সে সবার আগে পড়ে। খেয়াল করছি আমরা, জি মানে হ্যাঁ আমরা কিন্তু এভাবে এভাবে পড়ে, তাই না? মানে হ্যাঁ উপরেগুলো আগে পড়ে যায়। উপরের গুলো আগে পড়ে যায়। হ্যাঁ, তো উপরেগুলো মানে বেগও এখানে বেশি থাকে, যখন তুমি যেভাবে স্লাইড করে দিছো, মানে যখন তুমি এভাবে বাঁকা দিছো, উপরেগুলো হচ্ছে বেশি, মানে বেশি বেড়ে যায় আর কি, কাইন্ড অফ, এটা বোঝানো হ্যাঁ হচ্ছে, ঠিক আছে? তো মোট কথা আমার নিচের যে সবার নিচে যে লেয়ারটা থাকবে সেটা বেগটা অলমোস্ট জিরো হয়, আর সবার উপর লেয়ারটা অনেক বেশি হয়, ঠিক আছে? যার ফলে জি প্রত্যেকটা লেয়ারের বেগ ডিফারেন্ট হয়ে গেল না, প্রত্যেকটা লেয়ারে, হ্যাঁ ডিফারেন্ট হয়ে যায়। প্রত্যেকটা লেয়ারের বেগ ডিফারেন্ট না? হ্যাঁ যার ফলে প্রত্যেকটা লেয়ারের স্পর্শ, মানে যে ইয়াতে, মানে এটা কি এই পয়েন্টটা আর কি সান্দ্র বলে জি অ্যারাইভাল ঘটে, শুধু এখানে না, সবখানে প্রত্যেকটা লেয়ারে, ঠিক আছে? বুঝা গেছে? জি তাহলে এটাই নিউটন বলছে, তাহলে আমার এই এক্সপেরিমেন্টে নিউটন বলছে সান্দ্র বল প্রথমত দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে এরিয়া, এই যে এই এরিয়াটা, এরিয়া যত বেশি হবে সান্দ্র বল তত, মানে তত বেশি ওদের মধ্যে কি হবে, স্পর্শ, মানে ওদের এই ইন্টারমলিকুলার স্পেস বেশি হবে, তাই না? জি জি পৃষ্ঠ বেশি হবে, স্পর্শকে পৃষ্ঠ, এবং যত বেশি ঘর্ষণ তত বেশি হবে, কাইন্ড অফ এটা কি। তাহলে এরিয়ার উপর ফার্স্ট ডিপেন্ডেন্ট, সমানুপাতিক। আরেকটা হচ্ছে ডিভি বাই ডিওয়াই, হোয়াট ইজ দিস? এটা মিন করে হচ্ছে তোমার, এটাকে অবক্রম বলে, নতিও বলে, গ্রেডিয়েন্ট টাইপের, ঠিক আছে? এটা আসলে মিন করে জি আমরা যেমন ত্বরণ পড়ছি না, হ্যাঁ ডিভি বাই ডিটি, মানে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এখানে হচ্ছে যে পুরুত্ব সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, এটা মিন করে। আমি আবার আরো সুন্দর করে বলি, যেমন আমরা এখানে দেখতেছি কি আমাদের বিভি কিন্তু ওয়াই অনুসারে চেঞ্জ হচ্ছে না, দেখো হ্যাঁ চেঞ্জ হচ্ছে। এই দূরত্বে যেটা, এই দূরত্বে আরেকটা বেগ, এই দূরত্বে আরেকটা বেগ, এই দূরত্বে আরেকটা বেগ, না? হ্যাঁ হ্যাঁ তাই না? তাহলে এখানে ভি, তাহলে ওয়াই সাপেক্ষে ভি চেঞ্জ হচ্ছে, ভি ভ্যারিয়েবল, তাহলে ডিভি বাই ডি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ভি এর পরিবর্তনের হার আর কি। আমরা যেমন ত্বরণ কখন পাই, জি যখন কি বেগটা পরিবর্তনের সময় সাপেক্ষে ত্বরণই ত্বরণ পাই না? জি তাহলে আমি এটা পাবো কখন, যখনই ওয়াই এর সাপেক্ষে ভিটা চেঞ্জ, তখন আমি এটা পাবো। তাহলে ডিওয়াই বাই ডিভি, ডিভি বাই ডিওয়াই হচ্ছে আমার কি তাহলে একটা মানে কাইন্ড অফ একটা অবকলন, মানে ওয়াই এর সাপেক্ষে পুরুত্বের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, ক্লিয়ার? জি ওকে, হ্যাঁ ব্যাস।
তো এই দুটো আমি যদি একসাথে করি, তাহলে সমালোচন টুল একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে, যে কনস্ট্যান্টটাকে বলা বলা হয় ইটা বা সান্দ্রতাঙ্ক। বুঝা গেছে এটা? জি এটা হচ্ছে আমার নিউটন দিছে আর কি, ঠিক আছে। আমরা যখন স্ট্রোকস দেখবো তখন আরেকটা সূত্র পাবো। আপাতত নিউটন সূত্র আমাকে এটা দিচ্ছে, সান্দ্র বল বের করার সিস্টেম, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে আমি সান্দ্রতাঙ্কের যেটা সংজ্ঞা দিতে পারবো, দেখো, ইটা সমান এফ বাই এ ডিভি বাই ডিভাই না। জি তা আমি যে এই পুরো বারটাকে আমি কি ওয়ান বানাবো, তাই না? জি এটা ওয়ান, এটাও যদি ওয়ান হয়, তাহলে এফ সমান সমান ইটা না। তার মানে কি বোঝায়? হ্যাঁ, F সমান সমান এটা হবে তাহলে। তাহলে একক বেগ অবক্রম বজায় রাখতে একক ক্ষেত্র একক ক্ষেত্রফল বিশিষ্ট সংলগ্ন স্তরদ্বয়ের মাঝে যে সান্দ্র বল কাজ করে তাই সান্দ্রতাঙ্ক। বোঝা গেছে। এখানে এফ মানে কিন্তু আমার সান্দ্র বল, নর্মাল বল না কিন্তু। হ্যাঁ, না, তাহলে ইউনিট কি আমার, দেখি আমরা এই যে নিউটন এস এম ইনভার্স এন এস নিউটন সেকেন্ড মিটার পার মিটার স্কয়ার, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার এটা? হ্যাঁ, clear। আচ্ছা, আবার পয়েজ দিতে পারে, বুঝছো, পয়েজ অ্যাডমিশন দিতে পারে। তো এটা মনে করি 10 পয়েজ সমান 1 নিউটন পার নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ওকে, জি এই কোশ্চেনটা কি দেখো তো। ক্ষেত্রফল বিশিষ্ট একক মিটার। জি আমি এখানে রাখলাম, এটা দেখো, এভাবে দেখো, চিত্র সহ দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। মিটার স্কয়ার ক্ষেত্রফল মিটার করে প্লাস্টিক কেটে নিচ্ছে। স্টোর ফিল্ড স্যার ব্যাবর্তন গুণাঙ্ক মানে সান্দ্রতাঙ্ক। ব্যাবর্তন গুণাঙ্ক মনে হয় যে ইয়া কি বলে, ক্লিন্টন গুণাঙ্ক, ইয়াং মডুলাস, আচ্ছা, বাল্ক মডুলাস, শিয়ার মডিউলাস। ইয়ার মডুলাস। গ নম্বর হচ্ছে ওখান থেকে আসছে, কঠিন পদার্থ থেকে আসছে। জি জি কারণ কঠিন পদার্থ থাকলে তো আমার ইয়া হবে না, কোনো ওই সান্দ্রতাঙ্ক আসবে না, সান্দ্র তরল আর বায়ু। জি এই যে ঘ নম্বরটা হচ্ছে আমার এখানকার ম্যাথ, গ নম্বরটা আগে। গ নাম্বারটা আচ্ছা 88.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার সান্দ্রতার সঙ্গে সান্দ্রতার সঙ্গে মিলিমিটার অবস্থান উপস্থাপন করে 500 মিটার পার সেকেন্ড বেগে রোটেশন করতে হবে। স্যার সমান বল প্রয়োগ করতে হবে মানে কি বলের মানটা বের করতে বলতেছে? এটা গ, না না, ঘতে আপনি তো গ করতে বলছেন যে। গটা একটু করো আগে, আচ্ছা গটা আগে করে ফেলো, তারপর আচ্ছা, ওখানে বের করা বলটার সমান বল। হ্যাঁ, মানে গদে একটা এফ পাবা, ঘ একটা এফ পাবা, এবার দুইটা কম্পেয়ার করে দেখবা যে সেম কিনা। হ্যাঁ,
এর ভ্যালু আসছে হচ্ছে গত বলের ভ্যালু আসছে 0.4 ইনটু 10 টু দি পাওয়ার 10। গ কিছু ভুল জি করছো তো? একটু দেখো। না, এটাই তো প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে তো, 0.4 ইনটু 10 টু দি পাওয়ার 10 ইনটু 0.2.4। না 0 না, 2.4, আমি 0.4 বলছি না। হ্যাঁ হ্যাঁ 0.4 বলছিস। 2.4, হ্যাঁ। Yes. আচ্ছা, এখন বলছো তোমার কি জানো যে এই এখানে নিচে তোমার মাটি মানে পানি রাখা হয়েছে, বুঝছো, যে পানি রাখা হয়েছে। তো পানি রাখার ফলে বুঝছো তুমি যদি এখানে এটাকে যদি 500 ml তুমি যদি এটাকে গতিশীল করো, উপরের স্তরে এগুলো 500 ml পাবে না, গতিশীল হবে না উপরের লেয়ার হ্যাঁ গুলো, চিন্তা করো তো। হ্যাঁ হ্যাঁ হবে। এখন সবার উপরের লেয়ার হচ্ছে 500 ml কিন্তু সে গতিশীল হবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি তাহলে কি, এই তল হচ্ছে তাহলে একটা মানে তোমার কি বলে সান্দ্র বল একটা অ্যাপ্লাই করবে, ওই সান্দ্র বলে সমান বল প্রয়োগ করলে তুমি গতি গতিশীল করতে পারবা। এভাবে মানে এভাবে জাস্ট কনসিডার করা হচ্ছে, হুম, মানে ত্বরণ ছাড়া আর কি, সমবেগ কাইন্ড অফ। তুমি যে তাহলে এই উপরে যদি 500 ml ঘন গতিশীল হয়, নিচে তো জিরো, তাহলে এই স্তর একদম সবার উপরের স্তরে কি পরিমাণ সান্দ্র বল অ্যাপ কাজ করবে, এফটা বের করতে হবে। সান্দ্র বল অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে সান্দ্র বলটা বের করতে হবে। তো আমরা জানি কি এটা ইন্টু এ বাই ডিওয়াই বাই মানে এই সূত্রটা, তার মানে ডিওয়াই দেওয়া আছে যে 2 মিলিমিটার 2 সবার উপরে লেয়ারে। মিলিমিটার, ডিভি 500, হ্যাঁ আর এটা হচ্ছে 8.5, হ্যাঁ এ হচ্ছে 1 মিটার স্কয়ার। ব্যাস, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সান্দ্র এই নিউটন, এটা হচ্ছে নিউটন ল ছিল আগে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, সান্দ্র বলের উপর তাপমাত্রা, ওটা আমাদের খেয়াল রাখতে হবে। টেম্পারেচার যদি বাড়াও, বাড়লে সংশক্তি বল কমবে, মানে সংক্ষিপ্ত বলবো বুঝছো তো ওদের মানে ওদের একই জাতীয় অণুর মধ্যকার বল। হ্যাঁ মানে ইন্টারমলিকুলার ফোর্সটা কমে যাবে। তার মানে একটু বেশি ইজিলি ফ্লেক্সিবল হবে না ওরা, যদি ওদের মধ্যবর্তী আকর্ষণ কমে হ্যাঁ, যায়। বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে। তো যদি বেশি ফ্লেক্সিবল সান্দ্র বলটা কম, তাহলে কম হবে না, একটু কমে যাবে না, মুক্ত প্রবাহ জি বেড়ে যাবে, কমে যাবে। সান্দ্র বলটা জি কমবে। ওকে। হ্যাঁ। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়, গতিশক্তি বেড়ে যায়, বেগ বেড়ে যায়, সংঘর্ষ বাড়ে, জি এবং সান্দ্র বলটা আরো বাড়ে যায়, উল্টা হয়। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা তাহলে সান্দ্র বলের নিউটন স্তরটা তাহলে মোটামুটি ক্লিয়ার হলো। আমরা এবার স্টোকস লটা দেখবো, ঠিক আছে। জি স্টোকস লটা আমি যদি কিভাবে বলি, আমাকে তোমার অ্যানিমেশন আছে, তো দেখি এক সেকেন্ড। ফিজিক্স প্লাস 7। আচ্ছা, আচ্ছা দেখো, মানে আহ, তিনটা তোমার ডিফারেন্ট ডিফারেন্ট হানি আছে, অয়েল আছে, ওয়াটার আছে, ঠিক আছে। হ্যাঁ ওয়াটারে দেখো, যে টাইমে ওয়াটারে বস্তু এখানে চলে আসছে, হ্যাঁ, অয়েল আসছে এখানে, হানিতে আসছে এখানে, আর একটু বেশি আসছে। তার মানে নিশ্চয়ই একটা বাধা সে নিশ্চয়ই পাইছে, তাই না। হ্যাঁ এবং বাধার পরিমাণটা ডিফারেন্ট, সেম হলে তো হ্যাঁ, সেম টাইমে সবাই চলে আসতো। এম হলে সেম টাইমে একই জায়গায় চলে আসছে। হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই কেউ একজন ওকে বলটাকে বাধা দিছে, যার ফলে হ্যাঁ, বলটা নিচে আসতে এই ডিফারেন্ট টাইম লাগতেছে। নিশ্চয় অয়েলে বাধা সবচেয়ে বেশি, যার ফলে অয়েলে সবচেয়ে অয়েল সবচেয়ে কম আসছে। কম জায়গায় মানে কম দূরত্ব ট্রাভেল করতে পারছে। তো এই বাধা আসলে কোত্থেকে আসে, ঠিক আছে। এই বাধা আমরা এক্সপ্লেন করবো জি চোখ স্তর থেকে। জি দেখো, এভাবে খেয়াল করি, ধরো একটা বস্তু, ধরো যে বস্তু যখন নিচে যাবে, বুঝছো, ধরো জি বস্তু এই এই শেপ বরাবর নিচে যাবে না, জি বস্তু যখন এই শেপ বরাবর নিচে যাবে, এই এরিয়া জুড়ে দেখো, ওর ওর একদম মানে ইমিডিয়েট নিচে যে পানিগুলো আছে, ওগুলো ওর মতো ওর 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 গতিতে গতিশীল হবে না। ওর ইমিডিয়েট হ্যাঁ। এই 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 মানে এই স্কোয়ারের পানিগুলো, বাইরের পানিগুলো না, স্কোয়ারের পানিগুলো, চিন্তা করো তো, এটাকে বলতে পারো আমি, বুঝো এই না মনে হয়। স্কয়ারের পানি।
হ্যাঁ, মানে যেগুলো আর কি মানে আচ্ছা আমি যেভাবে বলি না, আচ্ছা খেয়াল করো, ধরে হচ্ছে আমার গ্লাস, তো ধরো পানি আছে, জি একটা বল যদি এভাবে যায়, ঠিক আছে, তো বলটা জি এবার ট্রাভেল করবে না, এভাবে ট্রাভেল করবে না, তো ও এই বলটার নিচে যে পানিগুলো আছে আর কি, ঠিক আছে, জি জি ও যে গতিতে করছিল, ও এই বলে এই পানিগুলো ঠিক সেম গতিতে করছিল না। জি ধরো আমি যদি এখানে থাকে, একটা মার্কার থাকে, জি ধরো একটা কলম নিচে পড়বে, ধরো কলমটা অনেক ভারী আর কি, হুম, যখন নিচে পড়বে তো মার্কারটাকে, কলমটার মতো মার্কারটা করছিল হবে না, আগে তো মার্কার ছিল। হ্যাঁ হবে 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 এবার বুঝছো, তাহলে বলটা যখন নিচে যাবে, তখন এই বলের নিচের পানিগুলো যেগুলো নিচে আছে একদম ইমিডিয়েট নিচে, স্কোয়ারের ভিতরে যে পানিগুলো আছে, মানে এই হুম, স্কোয়ার না, সরি, মানে এই এরিয়ার মধ্যে যে পানিগুলো আছে, এই হুম, এরিয়ার পানিগুলো কি ও বলের গতিতে করছিল হবে না, কাইন্ড অফ, বলতে পারবে হবে এটা, হ্যাঁ এটা বোঝা হ্যাঁ গেছে। বাট এগুলো হ্যাঁ কি করছিল বুঝছি হবে বলের গতিতে, বা আশেপাশে গুলো, আশেপাশে গুলোর সাথে না কোনো কানেকশন নাই, জাস্ট ইমিডিয়েট নিচে পানিগুলো, তাই না? হ্যাঁ তো যার ফলে কি হবে, এই লেয়ার জুড়ে দেখো, এই লেয়ার এবং এই লেয়ার, এই লেয়ারে দেখো ডানের পানিগুলো একটা এগোচ্ছিল, বামের পানিগুলো স্থির না। হ্যাঁ বামের পানিগুলো স্থির হ্যাঁ, আর বামের পানিগুলো ডানের পানিগুলো করছিল না, এই পানিগুলো করছিল হবে না। হ্যাঁ গতিশীল ঠিক সিমিলার এই রেখার দেখো তো, বামের পানিগুলো করছিল, ডানের পানিগুলো, বামের পানিগুলো ডানের পানি স্থির আর এই বামের পানি রেখার করছে। বামের পানি তার গতিশীল ফলে এই এরিয়াতে আমার কি হচ্ছে, দুইটা পানির লেয়ারে আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে দুইটা তার লেয়ার ফলে যেহেতু সে দিক দিয়ে যেতে যাচ্ছিল, তাহলে উল্টা দিকে জি এদিকে একটা সান্দ্র বলে অ্যারেঞ্জ করবে, এই রেখা বরাবর একটা সান্দ্র বলে অ্যারেঞ্জ করবে। এই রেখা বরাবর আরেকটা করবে হ্যাঁ, বোঝা গেছে এটা। জি স্ট্রোকস, তাহলে এই যে এই ফোর্স হচ্ছে আমার কি, তাহলে ওই যে যে ফোর্সটার কারণে অয়েল এবং পানি এই কাহিনীগুলো হচ্ছে মানে বাধা পাচ্ছে, তাহলে এই ফোর্সটা কি হবে, বলটাকে বাধা দিবে জি প্রবাহের সময়। ঠিক আছে, জি এটা কি বোঝা গেছে? হুম, তাহলে এই ফোর্সটা আমার স্ট্রোকস যেটা আছে, ও বলছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। ফার্স্ট অফ অল যে মানে ভ্যালোসিটি বা যে বেগে নিচে নামতেছে, ওই বেগটা, গোলকের বেগ, আর একটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এই ফোর্সটা কেন অ্যারাইজ করলো, কারণ বলের কারণে এই পানির লেয়ারের মধ্যে আপেক্ষিক গতি অ্যারাইজ করতেছে, তাই না? যার ফলে একটা সান্দ্র বল ক্রিয়েট হচ্ছে, সান্দ্র বলটা বলটা ফিল করবে। ক্লিয়ার? জি ওকে। হুম, আর আর ভি এর উপর ডিপেন্ড করবে, তাহলে যখন তুমি সমানুপাতিক চিহ্ন তুলবা, আমার নিউটন আনছিল শুধুমাত্র এটা, মনে আছে, হুম, শুধুমাত্র সান্দ্রতাঙ্ক আনছিল কনস্ট্যান্ট হিসেবে, কিন্তু স্ট্রোকস 6 পাই এটা আনছে, যেমন আর কি, স্ট্রোকস এর জন্য কনস্ট্যান্ট হচ্ছে আমার কি, 6 পাই এটা আর ভি। ক্লিয়ার? হ্যাঁ খুবই ইসলামাকে সান্দ্র বল বের করা, গতে একদম মানে লিটারেলি প্রত্যেকটা মেথড সান্দ্র বল বের করো গতে, ঠিক আছে, প্রত্যেকটা ম্যাচ সান্দ্র বল বের করে, সান্দ্র বল বের করে, সান্দ্র বল বের করে, বের তো করতে পারবে তাই না? খেয়াল রাখতে হবে প্রশ্নের ইনফরমেশন দেওয়া আছে, যদি তোমার এরকম মানে গ্রেডিয়েন্ট ওই নতি দেওয়া থাকে বা অবক্রম দেওয়া থাকে, তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করবো, আর যদি আর আর বি দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে 6 পাই এন আর ভি 6 পাই ইটা আর ভি। 6 পাই ইটা আর ভি ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে আমার তাহলে সান্দ্র বল বা আমার স্টোকস ল, ঠিক আছে। জি তো কিন্তু রিয়েল লাইফে দেখা যায় কি জানো, রিয়েল লাইফে দেখা যায়, আমরা যখন আমরা অ্যাকুয়ারিয়ামে খেয়াল করবো, ঠিক আছে, জি বাবল টাবল, বাবল দেখবে যে নিচের থেকে উপরে আসে, বাবল না আসলে অ্যাকুয়ারিয়াম না, আসলে অ্যাকুয়ারিয়ামে তুমি জি কোনো বস্তু ছেড়ে দিলে তাহলে বুঝবা, খেয়াল করবা যে শুরুতে রিয়েল লাইফে কি, আমি তোমাকে বলি, শুরুতে বলটা তো একটা বেগে ধরো গতিশীল হলো, ঠিক আছে, বেগে শুরুতে বাড়বে, বুঝছো, জি শুরুতে বেগটা বাড়তে থাকবে, বাট একই সময় গিয়ে বুঝছো বেগটা একদম জি স্থির হয়ে যায়, সমবেগে নিচে না। আমরা খেয়াল করে দেখবা যে কোনো একটা, আমি যদি এরকম অ্যাকুয়ারিয়ামে ছেড়ে দিই, দেখবা আস্তে হ্যাঁ সেম বেগে নিচে নামে, ঠিক আছে, শুরু দেখতে হ্যাঁ বেগ থাকে বেশি, কিন্তু আস্তে ধীরে কি হয়, একদম মানে ফিক্সড হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। তাই আমি বললাম যে শুরুতে আমার কি বেগটা একটু বেশি থাকবে, দুইটা একটু বাড়বে, বাট একই সময় গিয়ে এই পয়েন্ট থেকে বেগটা গিয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। তো এটা কেন হয় আসলে, ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এটা, যে কেন শুরুতে একটু বেশি থাকে বেগটা, বাট একটা সময় গিয়ে ফিক্সড হয়ে যায়, যে ফিক্সড বেগটাকে বলে টার্মিনাল ভেলোসিটি, মানে শেষে একদম জি শেষের দিকে বেগটা ফিক্স হয়ে বলছে, ফিক্সড মানে লাস্টের বেগটা হচ্ছে ফিক্সড, আর ওই বেগটাকে বলা হবে টার্মিনাল জি ভেলোসিটি বা প্রান্ত বেগ। কোশ্চেন হচ্ছে ওয়াই প্রান্ত মানে টার্মিনাল ভেলোসিটি অ্যারাইজ বা
কিভাবে টার্মিনাল বেগটা সৃষ্টি হয় বা এটা কনস্ট্যান্ট কিভাবে হয়? আনসার হচ্ছে শুরু দেখো আমরা দেখি বলের পাশে একটা নিচে দিয়ে কি কাজ করে, ওয়েট না, ওজন। জি জি বলের একটা ওজন কাজ করে, আর বলের ওজন এগেইনস্টে আমার কে কি কাজ করে বলতো? আমি কিভাবে ক্লিয়ারলি বলি, তোর একটা বল শুরুতে আমার কি কাজ করে, ওর ওয়েটটা অলওয়েজ কাজ করে, তাই না? পুরো পুরো টার্ম টু তোর ওয়েটটা চেঞ্জ, ওর ওয়েটই থাকবে, ঠিক আছে? উপরে কি কাজ করে বলতো? আমার কি এফ না? প্লবতা। হ্যাঁ, প্লবতা অফকোর্স। সান্দ্র বললাম প্লবতা না? হ্যাঁ মানে ধরো ওর ওজন 10 নিউটন, প্লবতা 3 নিউটন, তার মানে কি ও আসলে ওর অ্যাকচুয়াল ওয়েট 7 নিউটন হওয়া ছিল, তাই না? হ্যাঁ 7 নিউটন হয়ে যাবে। কিন্তু এফও আছে এখানে, এফ মিলে আলটিমেটলি ওর ওজনটা মানে 3 ওটার লব্ধ হিসেবে ওর 5 নিউটন কাজ করছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো মোট কথা আমি বোঝাচ্ছি এটা, যে আমার উপরের দিকে হচ্ছে কি কাজ করে, ওয়েট কাজ করে, সরি নিচের দিকে ওয়েট কাজ করে, উপরের দিকে নিচের দিকে সান্দ্রতা আর প্লবতা। হ্যাঁ প্লবতা, মানে উপরের দিকে ঊর্ধ্বমুখী ধাক্কা আর সান্দ্রতা, সান্দ্র দুইটা বল কাজ করবে। তাহলে ব্যাপারটা যে শুরুর দিকে ওয়েটটা বেশি হয় ইউ প্লাস এফ থেকে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ যার ফলে ভিটা আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? শুরুতে ভিটা বাড়তে থাকে, জি আর ভি বাড়লে দেখো তো ভি যেহেতু কনস্ট্যান্ট না, ভি যদি বাড়তেছে আমরা জানি কি এফ সমান আবার কি সিক্স জি বাই ইটা আর ভি, ভি বাড়তেছে মানে তাহলে কি এফও বাড়বে না? জি তো ভি বাড়তেছে, একটা সময় কি এফ বাড়ে, একটা সময় কি হয়ে জানো, এফ বাড়তে বাড়তে একটা সময় কি ডাব্লিউ সমান ইউ প্লাস এফ এটা ইকুয়াল হয়ে যায়। জি আর যখন উপরে নিচে সেম বল কাজ করবে তখন হচ্ছে ভিটা ফিক্স হয়ে যায়, তখন আর তো বাড়বে না, স্বাভাবিক জি সমবেগ হয়ে যাবে না, জি উপরে নিচে সেম বল কাজ করবে, হ্যাঁ নেট ত্বরণ 0 হয়ে গেছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ যার ফলে ভি ফিক্স হয়ে যাবে, আর এই ভি এই তাহলে ফিক্স বেগে তাহলে সে নিচে নামবে, এই ফিক্স বেগটাকে আমার বলা হবে টার্মিনাল ভেলোসিটি বা অন্তবেগ, প্রান্ত বেগ, ক্লিয়ার? ওকে, আমি তাহলে একটু স্লাইডে দেখি। দেখো তো বোঝা যায় কিনা। আর শুরুতে ডাব্লিউ গ্রেটার দেন এফ প্লাস ইউ, অর্থাৎ নিচের দিকে লব্ধি ত্বরণ বের করতে হবে। কাজে যত সময় যাবে তত মার্বেলের নিচের দিকে বের করবে, কোনো তলের অবস্থা বলতে সান্দ্র বল বাড়বে কিছু সময় পর। এভাবে সময়ের সাথে বাড়তে বাড়তে এক সময় প্রান্ত বিন্দু শব্দ হয়ে যায় এবং লব্ধিবল 0 হয়। মার্বেলটিতে লব্ধি ত্বরণ শুরু হয়, অর্থাৎ সমবেগে মার্বেলটি নিচে পড়তে থাকে গতিজড়তার কারণে। তো সমবেগী প্রান্ত বেগ নামে পরিচিত। জি বলছি। ক্লিয়ার? তাহলে আমরা প্রান্ত বেগ করলাম, তাহলে আমরা এখন প্রান্ত বেগ কিভাবে নির্ণয় করবো? সিম্পল জিনিস, সূত্র বসাই দিব, দেখি আমরা, একদম ইজি। তো গোলকের ওজন ডাব্লিউ সমান এমজি। হ্যালো, হ্যাঁ আসো। জি স্যার আছে। হ্যাঁ, গোলকের ওজন ডাব্লিউ করলে এমজি। তো এমজি বি রো জি এস বি মানে হচ্ছে সলিড আর কি, রো এস মানে হচ্ছে সলিড, সলিড হ্যাঁ মানে যে বস্তু, গোলকার বস্তু এটা। গোলকের ঘনত্ব। হ্যাঁ, 4/3 পাই আর কিউব রো এস ডি, ঠিক আছে না? হ্যাঁ আর প্লবতা, প্লবতা কি ছিল? বস্তুর সম বস্তুর আয়তন ত্বরণ। সমায়তন তরলের ওজন। তাহলে আমার এমজি, এম সমান কি রো, মানে ভি রো এফ মানে ফ্লুইড, পানির হতে হবে না? হ্যাঁ এটা তরলের কারণ ওজনের কারণ বস্তুর আয়তন তাই। আর পানির আয়তন তো সেম। হ্যাঁ আয়তন সেম কিন্তু ঘনত্ব পানির ঘনত্ব নিতে হবে। হ্যাঁ, তাহলে রো ভিটা সেম রাখছি, হ্যাঁ, মানে এবি আর এবি সেম ঘনত্ব। রাখছি, হ্যাঁ কিন্তু রোটা আমার কি হবে, চেঞ্জ রোটা হবে, নিব ফ্লুইড, ফ্লুইডের ফ্লুইড। তরলের। হ্যাঁ, আয়তন সেম কিন্তু ফ্লুইড, তরল তো ফ্লুইড। তো 4/3 পাই আর কিউ মানে ভি সেম আছে, রো এফ জি আছে, ঠিক আছে? জি আর সান্দ্রতা সূত্রটা আমরা জানি 6 পাই ইটা আর ভি। তাহলে আমরা প্রান্ত বেগ সূত্র কি, রো ডাব্লিউ ভি গুলো এফ ডাব্লিউ প্লাস ইউ। ইকুয়াল এফ প্লাস ইউ। তাহলে আমরা মানগুলো বসাই দিলাম, মানগুলো বসাই দিলে দেখো সূত্র চলে আসছে আমার বি এর। ভি ইকুয়াল 2/9 আর স্কোয়ার জি রো এস মাইনাস রো এফ বাই ইটা। হ্যাঁ, তো রো এস মানে রো সলিড,
আর রো এফ মানে হচ্ছে যে সলিড আর রো এফ হচ্ছে ফ্লুইডের। হ্যাঁ, এমন না যে মানে রো এসটা অলওয়েজ বেশি হবে, রো এফটা কম হবে, এটা অলওয়েজ এমন না। তুমি যদি বাবুল নিয়ে কাজ করো, ঠিক আছে, মানে মানে এমন একটা তুমি বস্তু জিনিস নিলা যেটা কি হবে, রো এফটা ছোট রো এফ থেকে, ঠিক আছে। তখন কি এফ থেকে বাদ দিব? না, তখন হচ্ছে বিটা নেগেটিভ, নেগেটিভ আসবে। আচ্ছা আচ্ছা, আর নেগেটিভ মিন করে কি জানো, মানে উল্টা দিকে যাচ্ছে, বুঝছো, উপরে উঠবে। কোনো উপর উঠবে বাবল হলে উপরে উঠে যেত, না। হ্যাঁ। আসলে বাবল বাবল আসলে অলওয়েজ আসলে এই নিয়মটা মেনে চলে না অলওয়েজ, ঠিক আছে, কেন জানো? প্রান্ত বেগ। কারণ হ্যাঁ, প্রান্ত বেগের নিয়মটা মেনে চলে না, কারণ হচ্ছে বাবলের ক্ষেত্রে বাবলের আয়তনটা চেঞ্জ হয়, পড়ছি না ইয়াতে, আদর্শ গেছে, হ্যাঁ, বাবলের আয়তন চেঞ্জ হয়, বাবলের আয়তন চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু এখানে সলিড মানে যে আস্তে আস্তে যে- বড় হয়ে যায় উঠতে হ্যাঁ, উঠতে। আমরা কিন্তু এখানে সলিড আয়তনটা ভি ধরছি কনস্ট্যান্ট, তাই না? দেখো, হ্যাঁ। তো এখানে কিন্তু আরটা চেঞ্জ হয়। এবার বাবল আসলে একদম হুবহু প্রান্ত বেগের এই সূত্রটা মানে মেনে চলবে না, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। জি ঠিক আছে। তো আমাদের এটা মনে রাখতে হবে, প্লাস হলে বস্তু নিচে নিচে পড়ছে, কঠিন বস্তু। আর নেগেটিভ হলে বুঝতে হবে যে এমন একটা বস্তু যেটা হচ্ছে কি, যার ঘনত্ব তরল থেকে কম। তরল থেকে কম। মানে আরো সিরিজ বলে রো এস, এখানে ক্ষেত্রে রো ছোট হবে রো এফ থেকে, আর এখানে ক্ষেত্রে রো এস টা বড় হবে রো এফ। বাবলের ক্ষেত্রে এক্স্যাক্টলি এটা মানা হয় না, বিকজ কি আমার এখানে আমার বাবলের ক্ষেত্রে হচ্ছে যে আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পায়, ঝামেলা এখানে বেড়ে যায়। তো আমাদের স্ট্রোকসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সান্দ্রবল বের করা আর এই রুলসটা প্রান্তবেগ বের করা অনেক বেশি প্রান্ত ইম্পর্টেন্ট। বেগ। সান্দ্রবল, প্রান্তবেগ, সান্দ্রবল, মানে নিউটন সান্দ্রবল, জি স্টোকস সান্দ্রবল আর প্রান্তবেগ, এই তিনটা থেকে প্রচুর মেথড, জি প্রচুর সিকিউ আসবে আমার, ঠিক আছে। জি। এই যে একটা সিকিউ দেখে ফেলি আমরা। আচ্ছা, স্যার, প্রান্ত বেগের সূত্রের মধ্যে যে ইটা ব্যবহার করা হয় ওটা তো সলিড মানে বস্তুটারই আহ, আহ, সান্দ্রতা। যে প্রবাহী প্রবাহী বস্তু দেখো, কঠিন পদার্থে কোনো ইটা থাকবে নাকি, তো না। অনেক তরল আর গ্যাস, তাই না? যে যে মিডিয়ামের মধ্যে সে যাচ্ছে ওই মিডিয়ামের শান্ততাঙ্ক মনে রাখবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ওকে, মিডিয়াম শান্ততাঙ্ক। তাহলে এখানে কোন মিডিয়াম আছে? এখানে যাচ্ছে হচ্ছে কেরোসিন তেলের মধ্যে। ক্যারোসিন তেলের মধ্যে, ক্যারোসিন হচ্ছে আমার কি মিডিয়াম, আর হুম, লোহার বল হচ্ছে আমার সলিড। হ্যাঁ। তাহলে কেরোসিনের সান্দ্রতা গুণাঙ্ক নির্ণয় করব। কারেন্ট শান্ততাঙ্ক বের করতে বলছে।
স্যার এত বড় আসতেছে কেন? 9.9 into 10 to the power 5। সেকে ভুল করতেছে মনে হয়। দেখো কি আমার এটা আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে বেগ দেওয়া আছে না। আল্লাহ, এটা তো ব্যাগ, আমি এখানে আয়তন বসাই দিছি যে জন্য। আচ্ছা আচ্ছা, সূত্রটা দেখো দরকার হলে। না, সূত্রটা আমি লিখে নিচ্ছি। 2/9 আর স্কয়ার জি রো এস বাই, এখানে তো আয়তন নাই। এটা ব্যাগ। হুম। 6.0978। হুম, ঠিক আছে। এখন বলছে গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে বলটি পানির বিরুদ্ধে পড়লে অন্তরে বৃদ্ধি পায়। মানে তুমি বি বের করবা, কিন্তু এখন রো এফ তুমি নিবা কি পানিরটা, তুমি এটা নিবে পানিরটা, বুঝছো? গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখা যাচ্ছে তোমার বলটি পানির ভিতর দিয়ে পড়লে অন্তর্ভুক্ত। বুঝছো এটা? মানে আমি তো ভি দেওয়া, এটা তো ভি ক্যারোসিন দিয়ে পড়লে, এখন লোয়ার বলকে তুমি পানির মধ্যে দিয়ে এটা হচ্ছে পাঠাবা। পানির মধ্যে এখন প্রবাহী পানি। হ্যাঁ, এটাও পানিতে হবে, রো এফটা পানির ঘনত্ব হবে। হুম। 236.469, 2.36 into 10 to the power 2। হ্যাঁ, ঠিক আছে। 236.47। আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে কৃষ্ণ হালকা থেকে দেখাই দিই, ডিটেলসে নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? কৃষ্ণ কালকে আর কি। তো কৃষ্ণন বলতে হচ্ছে যে সিম্পল জিনিস, যে ধর আমাদের আমার আমার আঙ্গুল, ঠিক আছে? আমি যদি হ্যাঁ, শক্ত করে দিলে আমার আঙ্গুলটা অনেক টান টানে আছে না? হ্যাঁ, আর ছেড়ে দিলে ইয়া হয়ে গেছে, হ্যাঁ, শিথিল হয়ে যাবে। শীতল লেগে গেছে। এরকম তরলের একটা ধর্ম আছে, তরলের পৃষ্ঠ এরকম একটা টান টান হওয়ার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? যেটা আমি প্রমাণ পাই অ্যানিমেশন থেকে পাবো। দেখো, তরলের পৃষ্ঠটান আছে বলে দেখো একটা পোকা ওর উপর দাঁড়ায় আছে, দেখছো? হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। পোকা যে পানির উপর হাঁটতে পারে হ্যাঁ, এক্স্যাক্টলি, পৃষ্ঠ টানের কারণে। ঠিক আছে। তারপর দেখো পানি, দেখো দেখো বাউন্স খাইছে, দেখছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
বাউন্স খাচ্ছে। তার মানে কি মনে হচ্ছে না কি ফ্লোর উপর মানে ড্রপ খাচ্ছে এরকম, বল যেরকম হ্যাঁ ড্রপ খায়। হ্যাঁ যে পানির হচ্ছে কি একটা তাহলে নিশ্চয়ই সারফেস টেনশন অ্যারাইজ করতেছে। পানির পৃষ্ঠ অনেক টান টান হয়ে থাকে, মনে হচ্ছে জানে কি ফ্লোর মতো কাজ করছে এটা। ওর মতো কাজ করতেছে। হ্যাঁ। আচ্ছা এটা ওই আমি পয়জন রেশিও দেখছো, আস্তে আস্তে দেখা যাচ্ছে হ্যাঁ ছোট হয়ে গেছে চান্স যখন। প্রস্থ ছোট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার স্টোকস ল আর কি। স্ট্রোকস ল। ঠিক আছে, এটা আসলে দেখা যাচ্ছে আর আচ্ছা আর আর এর সাথে ডিপেন্ডেন্ট আর যত তোমার ছোট হবে এফ আর তত। ব্যাসার্ধ যত ছোট তত দেরি সময় বেশি লাগবে। হুম, ওটাই মানে আমার এফ যত ছোট ব্যাপারটা তোমার এফ এর সাথে সম্পর্ক দেখা যাচ্ছে। ওকে, তাহলে পিস্টন জিনিসটা তাহলে বোঝা গেছে, হ্যাঁ সারফেস টেনশন বলে এটাকে। ওকে, আমার সারফেসটা যেভাবে মানে বাউন্স খাচ্ছে এর কারণ হচ্ছে আমার তরলের মধ্যে একটা ধর্ম আছে যেটা হচ্ছে পৃষ্ঠতাপ, সারফেস টেনশন। ঠিক আছে, ওকে। তাহলে পিস্টন নিয়ে যাবতীয় জিনিস আমরা তাহলে নেক্সট পড়বো। পিস্টন আছে, পৃষ্ঠ শক্তি আছে, ওখান থেকে কে স্পর্শ কোণও থাকবে। ঠিক আছে, তাহলে আগামীকাল আমার চ্যাপ্টার শেষ হবে। ওকে, স্যার আমি কালকে পারবো না, আমার কালকে পরীক্ষা আছে কেমিস্ট্রি। আচ্ছা আচ্ছা, তাহলে শনিবার ট্রাই করবো আগে। ঠিক আছে, ঠিক আছে তাহলে, ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ।